আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দেশে ভ্যাকসিন ল্যাব প্রতিষ্ঠায় অক্সফোর্ড ভ্যাকসিন সেন্টারের সহযোগিতাও চেয়েছেন তিনি। যুক্তরাজ্য সফরে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে দেশের চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীদের ব্রিটেনের কাজের সুযোগ ও প্রশিক্ষণ দেওয়ার আহ্বানও জানিয়েছেন মন্ত্রী। লন্ডন থেকে শোয়েব কবিরের আরও একটি প্রতিবেদন। সরকারের কলেবর বাড়াইতে হবে, পিপিপি করতে হবে। গ্রাম থেকে শহর সবখানে স্বাস্থ্যসেবা সহজীকরণ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে গ্রহণ করা হয়েছে নানামুখী পদক্ষেপ। উন্নত বিশ্বের স্বাস্থ্যসেবার সঙ্গে তাল মিলিয়ে এটিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সময় এখন, আর এই জন্য প্রয়োজন দ্বিপাক্ষিক সম্পর্ক। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতের এই সম্পর্ক আরো গভীর করতে দেশটিতে সফর করছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বাংলাদেশের ডাক্তারদের ডিগ্রিটাকে মিউচুয়াল রেকগনিশন করানো, আমরা কি করে নার্সের ডিগ্রিটাকে মিউচুয়াল রেকগনিশন করাতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর একটি ভিশন আছে, স্বপ্ন আছে, বাংলাদেশ ভ্যাকসিন বানাবে। যেরকম ভারতে আছে, বিভিন্ন জায়গায় আছে রিজিনাল সেন্টার, বাংলাদেশও গরিব দেশের জন্য ভ্যাকসিন বানাবে, আমাদের নিজের দেশের মানুষের জন্য। হাউস অব লর্ডসে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি শীর্ষক এক সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা আরো বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, ডিজিটালাইজেশন, বাংলাদেশি তরুণ ডাক্তারদের দক্ষতা উন্নয়ন, ওভারসিজ ডক্টরস ট্রেনিং এর স্কিমের পুনঃপ্রবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন। এর আগে সফরের অংশ হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সফর করেন তিনি। বাংলাদেশে ভ্যাকসিন ল্যাব প্রতিষ্ঠায় অক্সফোর্ড ভ্যাকসিন সেন্টারে সহযোগিতা চান তিনি। সমস্ত দেশের হেলথ সেক্টরকে আমাকে হেল্প করতে হবে, আমাকে আমার ডাক্তাররা হেল্প করবে। আমি আজ দেখি একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আমার একটা বিশ্বাস আছে। আমাদের ভ্যাকসিন প্ল্যান বানানোর জন্য যা করার, যত রকম রিসার্চের সহায়তা, আমি কালকে অক্সফোর্ডে গেছিলাম, আমি দেখলাম আমাদের দেশের অনেক ছেলে মেয়ে এখানে রিসার্চে কাজ করছে। আমার কাছে খুব ভালো লাগলো এবং তাদেরকেও রিকোয়েস্ট করে আসছি যেন ভবিষ্যতে আরো এক্সপ্লোর করা যায়। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস এবং বিভিন্ন ব্রিটিশ রয়্যাল কলেজের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। পরে বিকালে বাংলাদেশ হাইকমিশনের যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। সফরে স্বাস্থ্যমন্ত্রী হাউস অব কমন্সে ব্রিটেনের হেলথ ও সেকেন্ডারি কেয়ার মন্ত্রী অ্যান্ড্রু স্টিফেনসন এবং শ্যাডো হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রুটিং এমপির সঙ্গে সাক্ষাৎ করেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইতালিতে গত ২০ বছরে যুবকের সংখ্যা কমেছে ৩০ লাখ। তরুণের সংখ্যা কমায় শঙ্কিত দেশটির সরকার। সংকট নিরসনে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা বাড়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। গত কয়েক দশক ধরে লাগাতার কমছে ইতালির জনসংখ্যা। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার দেশটির জন্মহার বৃদ্ধিতে পিতামাতার জন্য অনেক ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা ঘোষণা করেছেন। এতেও উল্লেখযোগ্য কোনো সুখবর আসেনি দেশটিতে। গত বুধবার দেশটির পরিসংখ্যান ব্যুরো ইস্টাত প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ইতালিতে 18 থেকে 34 বছরের তরুণের সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। রিপোর্টে বলা হয়েছে, গত 20 বছরে ইতালিতে যুবকের সংখ্যা কমেছে 30 লাখেরও বেশি। বর্তমানে দেশটিতে 18 থেকে 34 বছরের তরুণের সংখ্যা 1,03,30,000, যা 2003 সালে ছিল 1,33,90,000। এত বড় সংখ্যক তরুণ তরুণী কমে যাওয়ায় শঙ্কিত ইতালির সরকার ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। দেশটির শ্রমবাজারের সংকট মেটাতে বাড়বে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা। এতে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশের সুযোগ বাড়বে বলে আশা করছেন প্রবাসীরা। বাংলাদেশ এবং বহির্বিশ্বের থেকে লোকজন আনার অনেক সম্ভাবনা রয়েছে, এতে করে আমরা খুশি। আমাদের বাংলাদেশি অনেক ছেলেপেলেরা এখানে শিক্ষিত হচ্ছে, তারা অবশ্যই এখানে সরকারি চাকরি পাবে বিভিন্ন সেক্টরে। 70 দশকের পর থেকে ইতালিতে লাগাতার কমছে জনসংখ্যা। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 6 কোটি। বর্তমান হারে কমতে থাকলে 2070 সাল নাগাদ ইতালির জনসংখ্যা দাঁড়াবে মাত্র 4.5 কোটিতে। যুবকের সংখ্যা হবে 50 লাখেরও কম। তাই জাতিকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। সময় সংবাদ, ইতালি। পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় ছুটছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। হজ আদায়ের আগে মুসল্লিদের পরতে হয় বিশেষ পোশাক ইহরাম। ইহরাম অর্থ কোনো বস্তু বা কর্মকে নিজের জন্য হারাম করে দেয়া। উমরা বা হজ পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে এমন কিছু বিষয় নিজের উপর হারাম করে দেয় যা স্বাভাবিক অবস্থায় তার জন্য হালাল ছিল। দৈনন্দিন ব্যবহৃত সব কাপড় ছেড়ে সেলাইহীন সাদা চাদর এবং একটি সেলাইহীন লুঙ্গি পরিধান করে আল্লাহর দরবারে হাজিরা দেন মুসল্লিরা। দুনিয়ার সব কাজ পরিত্যাগ করে আল্লাহর দরবারে লাব্বাইক বলে উপস্থিত হন তারা।
ইহরাম পরিধান করা হজের ফরজগুলোর অন্যতম একটি বিধান। বিশ্ব থেকে আসা হজযাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে পরিধান করতে হয় এই পোশাক। এই জায়গাগুলোকে বলা হয় মিকাত। হজের ইহরাম পরার অন্যতম স্থান বা মিকাত হলো জুলহুলাইফা বা বীরে আলী। এটি মদিনাবাসী ও মদিনা হয়ে মক্কায় প্রবেশকারীদের মিকাত। মক্কা থেকে এর দূরত্ব প্রায় 420 কিলোমিটার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে জেদ্দা হয়ে মক্কা প্রবেশকারীদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। মক্কা থেকে ইয়ালামলামের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। সিরিয়া, মিশর ও সেদিক থেকে আসা হজযাত্রীদের ইহরামের কাপড় পরিধান করতে হয় আল জুহফা থেকে। এই শহর মক্কা থেকে 186 কিলোমিটার দূরে। কারনুল মানাজিল বা আসাইলুল কাবির, এটি নাজ থেকে আগতদের জন্য মিকাত। সৌদি আরবের রাজধানী রিয়াদের পাশেই অবস্থিত এই অঞ্চল। ইরাক থেকে যারা হজ করতে আসেন তাদের ইহরাম বাঁধতে হয় জাতুল ইরক নামক স্থান থেকে। ইহরাম পরিধান ছাড়াও হজের আরও দুটি ফরজ রয়েছে। আরাফার ময়দানে অবস্থান ও বাইতুল্লাহর তাওয়াফ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। হজের উদ্দেশ্যে যাওয়া মুসল্লিদের স্বাগত জানাতে এবছর নতুন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসল্লিদের স্বাগত জানানোর কাজে যুক্ত করা হয়েছে নারীদের। সামাজিক যোগাযোগের মাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই এমন পদক্ষেপের প্রশংসা করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে ইংরেজি, ফ্রেঞ্চ সহ বিভিন্ন ভাষায় মুসল্লিদের স্বাগত জানানোর মহড়া দিচ্ছেন নারীরা। এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, এবছর হজ মৌসুমের জন্য নিজেদের প্রস্তুতি শেষ করেছে সৌদি আরব। মুসল্লিদের সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। জাপানের রাজধানী টোকিওর আকাশে দেখা মিলল ব্যক্তিগত উড়ন্ত গাড়ি। শুক্রবার নিজের বৈদ্যুতিক উড়ন্ত গাড়িটিকে নিয়ে প্রথমবার আকাশে ওড়েন এক ব্যক্তি। এক্সআই এয়ারক্রাফট গাড়িটি প্রস্তুত করেছে মার্কিন প্রতিষ্ঠান লিফট এয়ারক্রাফট। আকাশে উড়ে বেড়াচ্ছে ড্রোন সদৃশ ব্যক্তিগত উড়ন্ত গাড়ি। আকারে ছোট এই গাড়িটি চালাচ্ছেন এক ব্যক্তি। স্থানীয় সময় শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে প্রথমবারের মতো হেক্সা এয়ারক্রাফট নামের এই গাড়িটিকে উড়ানো হয়। ইলেকট্রিক বা বৈদ্যুতিক উড়ন্ত এই গাড়ি উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের লিফট এয়ারক্রাফট নামের একটি প্রতিষ্ঠান। টোকিওতে চলমান স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন কনফারেন্সে উড়ন্ত এ গাড়ির উন্মোচন করা হয়। লিফট এয়ারক্রাফট জানায়, ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ইপটল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে। ফলে যে কেউ উড়ন্ত গাড়িটি চালাতে পারবে। চালক যদি বলে সে সামনের দিকে যাবে তবে এটি সামনে অগ্রসর হতে থাকবে। এটি চালানো এতই সহজ যে এক বাটনে চাপ দিলে টেক অফ করবে, আরেক বাটনে চাপ দিলে ল্যান্ড করবে বলে জানান পাইলট জেস ম্যাককাউন্ট। লিফট এয়ারক্রাফটের তথ্য মতে হেক্সাতে ভারসাম্য রক্ষার জন্য 18টি স্বাধীন বৈদ্যুতিক মোটর এবং প্রোপেলার ব্যবহার করা হয়েছে। এটি পানি ও মাটি দুই জায়গাতেই ল্যান্ড করতে পারবে। কার্বন ফাইবার এয়ারফ্রেম ব্যবহার করায় এটির মোট ওজন প্রায় 200 কেজি। এছাড়াও সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে অটোনোমাস ব্যালিস্টিক প্যারাশুট। 6টি মোটর বিকল হয়ে পড়লেও তা সুরক্ষিতভাবে ল্যান্ড করতে পারবে বলেও জানানো হয়। এর আগে স্থানীয় সময় বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এক্সপেং X2 নামের একটি বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি পরীক্ষামূলকভাবে উড়ানো হয়। এক্সপেং অ্যারট নামের এশিয়ার বৃহত্তম উড়ন্ত গাড়ি তৈরি প্রতিষ্ঠান উড়ন্ত এই গাড়ি তৈরি করে। নাদিম মারজান, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন ফয়সাল পিয়াস। আপনাকে আবারও ধন্যবাদ জাফর। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।